আমার ছেলে মেয়ে একই বেডরুমে থাকত। একদিন গভীর রাতে একটা মেয়ের কান্না শুনে চমকে উঠলাম। শব্দটি এতটাই অস্বাভাবিক ছিল যে আমি এক অদ্ভুত উদ্বেগ অনুভব করলাম। আমার মেয়ে ফিসফিস করে বলল, ভাই ভাই, খুব ধীরে ধীরে, আমার মায়ের ঘরের পাশে, এবং আমার সন্দেহ ছিল ও। আমি আস্তে আস্তে ওদের ঘরের জানালা দিয়ে উকি দিলাম, আর যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে গেল। আমার নাম তিশা, আমি একজন সাধারণ গৃহিণী। আমার 2 সন্তান, এক ছেলে আর এক মেয়ে। আমার নিজের সন্তান, কিন্তু ছেলে আমার দ্বিতীয় বিয়ের পর ওরা ঘরে আসে। জীবনে তাদের বয়সের ব্যবধান ছিল 5 বছর। আমার মেয়ের নাম শিরিনা এবং ছেলের নাম ছিল সাকিব। আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসতাম। আমার দ্বিতীয় বিয়ের আগে শিরিনা হোস্টেলে পড়ছিল। সে খুশিতে তার নতুন বাবা ও ভাইকে মেনে নিয়েছিল, কিন্তু সে ঠিক করেছিল কে তার শেষ করবে। হোস্টেলে পড়াশোনা আমি তার ইচ্ছার উপর জোর করিনি। সম্প্রতি শিরিনা তার স্নাতক শেষ করে বাড়ি ফিরছে। সাকিব এবং তার পড়াশোনার সময় তারা অনেক দিন পর একে অপরের সাথে দেখা করে। কিছুদিনের মধ্যে তারা কাজের জন্য অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের চাকরি একই শহরে, তবে বিভিন্ন কোম্পানিতে ছিল। চলে যাওয়ার পর বাড়িটি খুব খালি মনে হয়েছিল, কিন্তু আমি জানতাম যে তাদের নিজেদের জীবন গঠন করা গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার স্বামীর পেনশন খুবই কম, যা পুরো পরিবারের ভরণপোষণ কঠিন করে তুলেছিল। বিক্রি করতে বাধ্য। 1 বছর পর আমাদের ছেলেমেয়েরা চাকরি পেল এবং প্রতি মাসে কিছু টাকা পাঠাতে লাগলাম। সেই টাকা থেকে কিছু টাকা ঘরের খরচে খরচ করে বাকিটা সঞ্চয় করলাম। তাই 5 মাস কেটে গেল, কিন্তু এই সময়ে স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে একবারও সন্তানদের দেখতে যেতে পারিনি। তাকে দেখাশোনা করতে হয়েছিল। বাড়িতে কেউ ছিল না। 2 বছর পর দীপাবলির সময় ঘনিয়ে এলো। আমি আমার ছেলেমেয়েদের বাড়িতে আসতে বলেছি, কিন্তু তারা কাজে ব্যস্ততার অজুহাতে আসতে রাজি হয়নি। আমি তাদের সাথে ফোনে অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। দেখা করার সিদ্ধান্ত নেই। একদিন আমি আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করে তাকে যত্ন করে আমার বাচ্চাদের যেতে শুরু করি। বন্ধু স্টেশন থেকে আমি একটি ভিডিও কল করে তাদের বললাম যে আমি আসছি। আমার বড় ছেলে সাকিব এই খবর শুনে অবাক হয়ে গেল। সে আমাকে বলল, মা, তুমি আসছো না? আমরা 3 দিনের মধ্যে বাড়ি চলে যাব। আমি তাকে কথা দিয়ে বাড়ি ফিরে এলাম। 3 দিন পর খুব ভোরে আমার বাচ্চারা প্রথম ট্রেনে বাড়ি এলো। আমি তাদের কাঁদতে দেখলাম। আমি তাদের জড়িয়ে ধরলাম। আমি ভেবেছিলাম এটাই আমার জীবন সবচেয়ে বেশি মুহূর্ত। অনেক দিন পর সাকিব এবং শিরিনাকে একসাথে দেখে আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমি অনেক কিছু লক্ষ্য করেছি। গত 2 বছরে শিরিনার শারীরিক পরিবর্তনের কারণে তার চেহারা অনেক বদলে গেছে। যেদিন ওরা বাসায় ফিরল, আমি লক্ষ্য করলাম ওরা দুজনে একসাথে একটা ঘরে ঢুকল। আমার মনে হলো শিরিনা হয়তো ওর ব্যাগ রেখে রুম ছেড়ে চলে গেলেও 1 ঘন্টা পরেও ওরা বেরোল না। তখন আমি কিছু নাস্তা নিয়ে ওদের রুমে গেলাম। আমি বললাম, আপনারা দুজন কি এখন থেকে এই রুমে থাকবেন? বাসার ছাদে আর একটা রুম আছে। সাকিব, তুই ওখানে রুম ছেড়ে দাও, শিরিনকে একা থাকতে দাও। তারপর সে বলল, না মা, আমি শিরিনাকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারব না। আমরা গত 2 বছর ধরে একই রুমে থাকতাম, আমি এখানেই থাকব। আমি শুনে একটু অস্বস্তি বোধ করলাম তার কথা। আমি শিরিনের দিকে তাকিয়ে বলল, তুমি এখন অনেক ছোট না? তোমার ভাই বড় হয়ে গেছে। কি রুমে থাকা কি ঠিক আছে? যদি কখনো একা থাকতে হয় তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন? শিরিনা উত্তর দিল, মা, যে শহরে আমরা কাজ করতাম সেখানে 2 রুমের ফ্ল্যাটের ভাড়া অনেক বেশি, তাই আমরা অতীতে একই রুমে ছিলাম 2 বছর। আমি যখন থাকতে পারতাম তাহলে এখানে কেন থাকতে পারব না? আমার ছেলে সাকিব আর মেয়ে শিরিনা একসাথে এক রুমে থাকতে চেয়েছিল। আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি। সেদিন আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। বিকেলে সাকিবের পছন্দের খাবার তৈরি করেছিলাম, কিছু শিরিনার প্রিয় রান্নারাতে থালা বাসন। কিন্তু আমি লক্ষ্য করলাম শিরিনা খুব কম খাবার খেয়েছে। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তারপর আমি শিরিনাকে জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? তোমার পেট পুরোপুরি পরিষ্কার হওয়ার আগেই শিরিনা বলল, মা, এখন আমার রুচি স্বাভাবিক খাবারে বদলে গেছে। আমি আপনাকে গতকাল থেকে সাদা মাটির রান্না করতে অভ্যস্ত করেছি। আমি অনুভব করেছি যে তাদের মধ্যে পরিবর্তন আমাকে অনুভব করেছে, যে বাইরে থাকার অভিজ্ঞতা তাদের আরও দায়িত্বশীল এবং মানিয়ে নিতে শিখিয়েছে। কিন্তু আমি লক্ষ্য করেছি যে তাদের কেউই একে অপরের থেকে দূরে থাকতে পারে না। মুহূর্ত যেখানে শিরিন ছিল, সাকিব ঠিক সেখানে যেতেন। আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর রাতে আমি তাদের বাড়িতে গেলাম। আমার এবং বাসা একে অপরের পাশে ছিল। আমি ভাবলাম তাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। আমি ঘরে ঢুকে দেখি সাকিব একটা ফাইল হাতে নিয়ে বসে আছে। তারা আমাকে দেখে হতবাক হয়ে গেল। যেন তারা কিছু লোক ছিল। আমি সে সময় কিছু বলেনি এবং বিষয়টি এড়িয়ে যায়। কিন্তু পরের দিন সকালে এমন কিছু ঘটে যা আমাকে চিন্তায় ফেলে দেয়া। সকালে ওদের রুমের দিকে গিয়ে দেখি বিছানার চাদর শুকাতে বাকি। রুমের দিকে গিয়ে দেখি দরজা বন্ধ। ঠিক তখনই পেছন থেকে সাকিবের ডাক শুনতে পেলাম, মা, তুমি সকালের নাস্তা কি করেছ? সাকিব দরজার বাইরে এসে আমাকে জিজ্ঞেস করল।
আমার প্রশ্ন শুনে সাকিব খানিকটা অস্বস্তিতে পটলকে ধুয়ে দিল। কেন, কি হলো? তার চোখ শিরিনের দিকে যেতে থাকল। তখন সে তার সামনে এসে বলল, মা, আমি চাদরটা ধুলো ধরে রেখেছি, তাই বারবার হাঁচি আসছে। আমি সকালে ধুয়ে ফেললাম। তুমি আসার আগে আমি সব পরিষ্কার করে দিয়েছি, চাদরে ধুলো এসে পড়বে কেমন করে? শিরিনা আমার প্রশ্ন শুনে একটু লজ্জা পেল। তার মুখের অভিব্যক্তি বলছে সে কিছু লুকাচ্ছে। তখন সাকিব বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। তুমি কি চাদরের কথা বলছ? তুমি বলো, আর আমি খেতে পারব না। আপনি কি আমাকে খাবার দেবেন নাকি আমি বাইরে খেতে যাব? আমি কথা বন্ধ করে রান্নাঘরে গিয়ে নাস্তা করতে লাগলাম। পরে কাজে ব্যস্ত থাকায় ভুলেই গিয়েছিলাম। আমি আমার 2 সন্তানের আচরণে পরিবর্তন লক্ষ্য করেছি। এখন কথা বলতে বলতে বেশিরভাগ সময় সে তার ঘরে থাকে। সে সন্ধ্যায় বেশিক্ষণ আমার সামনে থাকতে চায় না। খেতে খেতে হঠাৎ তার পায়ে খারাপ লাগল। সাকিব ও তার পিছনে চলে গেল। আমি চমকে উঠলাম। হঠাৎ কি হল বুঝতে পারলাম না। আমিও বাথরুমে গেলাম। তখন সাকিব শিরিনাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। সাকিবের শিরিনাকে জড়িয়ে ধরার ভঙ্গিটা আমার কাছে একটু অস্বাভাবিক ছিল। আমার কাছে অদ্ভুত লাগল, ওরা কেন এমন আচরণ করছে। যে আমার মন ছিল না প্রশ্নে আমার মন তখনও অস্থির, কিন্তু আমি কিছু বললাম না। শিরিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি নিজেই তার পাশে গিয়ে তার হাত ধরে রুমে নিয়ে গিয়ে তাকে এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি এত বমি বমি কেন? হঠাৎ আপনি খাওয়া শুরু করার আগেই বমি বমি ভাব করছেন? আমার প্রশ্নের উত্তর দিলেন সাকিব। মাসিরিনা বাড়িতে তেল মশলা দিয়ে চিপস খেত, তাই এখন তার এমন লাগছে। তিনি শিরিনা ও সাকিবকে সমর্থন করে বললেন, হ্যাঁ মা, আমি চিপস খেয়েছি, এখন থেকে এমন করব না। আমি জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? এখন একটু খাও, তারপর বিশ্রাম কর। শিরিনা বল, মা, আমি অনেক চিপস খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাতে যাচ্ছি, তুমি এটা খাও। বলে শিরিনা তার রুমে চলে গেল। না খেয়ে ঘুমাচ্ছি আমি। জরিমানা রাতের খাবারের পর অস্বস্তি বোধ করে আমি তার জন্য এক গ্লাস দুধ নিলাম। রাত প্রায় 10টা বাজে এবং দেখলাম দুজনেই দরজা বন্ধ করে রেখেছে। আমি দরজায় টোকা দিলে সাকিব দরজা খুলে ঘরের ভিতরে তাকায়। দেখলাম শিরিন ঘুমাচ্ছে আর সাকিব তখনও জেগে আছে। শিরিনাকে দেখলাম গভীর ঘুমে। ডাকল না আর দুধ ছেড়ে চলে আসতে চাইল, কিন্তু আমার শাড়ি দরজার চৌকাঠে আটকে রেখে যখন খুলতে চাইছি তখন ভেতর থেকে শিরিনার গলা শুনতে পেলাম সে সাকিবকে বলছে, ভাইমা চলে গেল। সে বুঝতে পারল সে ঘুমের ভান করছে। এই কথা শুনে আমি আবার দরজায় টোকা দিলাম। সাকিব দরজা খুলে মাকে জিজ্ঞেস করল, আবার কি হল? আমি সরাসরি জিজ্ঞেস করলাম, শিরিনা, তোমার মধ্যে কি হচ্ছে? কেন সে ঘুমের ভান করছিল। যখন শিরিনা উঠে বল, মা, আমি ভেবেছিলাম তুমি কিছু খেতে এনেছ, আমি খেতে চাই না, তাই ঘুমের ভান করছিলাম। তাদের আচরণ আমাকে আরও সন্দেহজনক করে তুলেছিল। আমি সাকিবকে বললাম, আজ রাতে তুমি তোমার বাবার সাথে আমার রুমে ঘুমাও, আমি শিরিনার সাথে। এই কথা শুনে সাকিব বল, মা, আমি এই রুম ছেড়ে যাব না। আর শিরিনা বল, মা, আমি মায়ের সাথে থাকব, না হলে ঘুম আসবে না। তারা আমার কথা শুনতে চায়নি। অবশেষে আমি বললাম, ঠিক আছে, তুমি একই রুমে থাকতে পারো, কিন্তু আজ থেকে আমি দরজা বন্ধ করবে না। ওরা আমাকে মেনে নিতে বাধ্য হল। পরের দিন সকালে আমার বড় দিদি বাড়িতে এল। সবাই তার আগমনে খুশি। দিদি বলল, আমি বিশেষ করে এসেছি তোমার সাথে সময় কাটাতে। আলাপচারিতার মাঝে দিদি শিরিনার বিয়ের প্রসঙ্গ তুলল। সে বলল, আমাদের শিরিনা এখন আমার বর, বিয়ের জন্য প্রস্তুত। দিদি বল, শিরিনা এখন বর হয়েছে, তার বিয়ের কথা ভাবা উচিত। কথা বলার মাঝে সে তার সাথে নিয়ে আসা কিছু ছেলের ছবি বের করে দিদি যখন ছবিগুলো দিল শিরিনা, সাকিব দ্রুত ছবিগুলো হাতে তুলে নেন ও বললেন, আন্টি, এই ছেলেগুলো শিরিনের জন্য ঠিক নয়, ওর জন্য, যে আমার মতো স্মার্ট আর সুদর্শন। বড় ছেলেদের ছবি নিয়ে আসলেন কি করে? কিন্তু দিদির কথা শুনে রেগে গেলেন। এই ছেলেরা মাত্র 5 বছরের বড় স্বামী স্ত্রী। উত্তরে সাকিব বলেন, বয়সের পার্থক্য যেন 5 বছরের বেশি না হয়, স্বামী স্ত্রীর মধ্যে 3 বছরের বেশি ব্যবধান না হয়। আমি নিজে এমন কাউকে পাব যে শিরিনের জন্য পারফেক্ট হবে পাত্রের সাথে তুলনা করে। তাই আমি তাকে কিছু না বলে বললাম, তুমি এখন তোমার রুমে যাও। সাথে সাথে সাকিব রুমে গেল। শিরিনা ও তার পিছনে চলে গেল। যখন তারা দুজন রুমে গেল তখন আমার বধূ দিদি বোন আমাকে এই কথা বল, তিশা, আমি তোমাকে বলেছিলাম 8 বছর আগে যখন তুমি বিয়ে করতে যাচ্ছিলাম যে তোমার স্বামীর সাথে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি কখনই ভাবিনি তার সৎপুত্রকে মেনে নেওয়াটা ঠিক হবে। যদি তুমি এমন একজনকে বিয়ে কর যে 2 মেয়ের বাবা, সেটাও ঠিক ছিল, কিন্তু তুমি যদি সব ছেলেকে মেনে নিতে, এখন আমার কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। যেভাবে আমি দেখো বাড়ির অবস্থাও ঠিক মনে হচ্ছে না, তার আচরণে কিছু ভুল আছে। আমি আমার বড় বোনকে বললাম, তুমি কি বলছো? বোন বলল, আমি জানি তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি সবসময় সত্যি বলি। আমি তোমার বাচ্চাদের বিশ্বাস করতে পারি না এবং আপনাকে জিজ্ঞাসা করব না। আমি শিরিনাকে চিনি, কিন্তু আপনি এখনও আপনার সৎপুত্রকে পুরোপুরি বুঝতে পারেননি। আপনি তাদের দুজনকে একসাথে শহরে পাঠিয়েছেন, এটি আপনার সবচেয়ে বড় ভুল। এখন তারা বিবাহিত, আপনি জানেন, ভাই এবং বোন শহরে বন্ধুর মতো, তবে একটি সম্পর্ক হতে পারে অতিক্রম করা বন্ধুত্ব। আপনি কখনো
আছে ওদের ফ্ল্যাটে ছিল নাকি না আমি শুধু চাই ওদের এমন কিছু না হোক যা আমাদের পরিবারের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। দিদির কথাগুলো তীর্থ ছিল, কিন্তু এখন আমিও সাকিব ও শিরিনার আচরণে সন্দেহ করতে লাগলাম। কিছুদিন যাবত বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ ছিল। সাকিব শিরিনার এক মুহূর্তের জন্য একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়নি। শিরিনা আমাকে এড়িয়ে চলেছিল। সেই রাতে আমার আন্টি বাড়িতে ছিল, তাই আমি তার সাথে হোলটিতে শুয়েছিলাম। আন্টির কথা সারারাত আমার ছিল মনের শান্তি কেড়ে নিল। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন প্রায় 2টা বাজে। আমি লক্ষ্য করলাম যে বাচ্চাদের ঘরের আলো তখনও জ্বলছে। কৌতূহলী হয়ে ওদের রুমের দিকে গেলাম। ঘরের বাইরে পৌঁছে শিরিনার গলা শুনতে পেলাম। সে বলছে, দাদা, তাড়াতাড়ি লাইট অফ করো। মা আমাদের রুমের দিকে তাকালে সব খুলে যাবে। আমি দরজা দিয়ে উকি দিলাম, যা দেখলাম আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি শিরিনাকে দেখেছি, সে কাঁদছে এবং তার ভাইকে বলছে যে আমি আর বাঁচতে চাই না, কারণ আমার সন্তানের যত্ন কে করবে। তখন সাকিব বলে, তুমি চিন্তা করো না, আমি এখানে আছি। আমি তোমার সন্তানের যত্ন নিয়েছি এবং কে নকল খেলে তোমার সাথে প্রেম প্রতারণা করে আমি তাকে জেলে পাঠাব। শিরিনা একজন ম্যানেজারকে ভালোবাসত এবং সেই ম্যানেজার তাকে প্রতারণা করেছিল, এবং এই ম্যানেজারের কারণে আমার বোন আজ মা হতে চলেছে। আমার বোন আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে দিইনি। আমি তার সন্তানের দায়িত্ব নিয়েছি। যতক্ষণ না আমি এমন কাউকে পাই যে শিরিনা এবং তার সন্তানকে গ্রহণ করবে, আমি শিরিনাকে আমার হিসাবে রাখব। যখন মা আমাদের কথা শুনছিলেন এইভাবে, মা কান্নায় ভেঙে পড়েন এবং বলেছিলেন যে আমার সন্দেহ ছিল, সব ভুল ছিল, তোমার ভাই বোনের সম্পর্ক তাই পবিত্র। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? অবশ্যই এই ধরনের নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।